বন্ধুরা তোমরা কেমন আছো? তো আজকের এসএসসি পূর্বে সার্কিটের পূর্বোক্ত ক্লাসে ওহমস ল পর্যন্ত করা হয়েছিল। তো আজকে আমরা আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করব এবং আপেক্ষিক রোধ থেকে তড়িৎ বর্তনী পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা। তো আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার পর আশা করি ইনশাআল্লাহ তেমন কোনো প্রশ্ন থাকবে না। যদিও থাকে আমাকে লাইভ কমেন্টসে এসে জানিয়ে দিলে আমি ইনশাআল্লাহ সেটার যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। তো বন্ধুরা আজকে আমরা দেখব আপেক্ষিক রোধ। শুধু রোধ, তড়িৎ পরিবাহিতা প্লাস পরিবাহকত্ব, তড়িৎ ক্ষমতা, তড়িৎ বর্তনী, বিল ক্যালকুলেশন। বন্ধুরা যে 5টা টপিকস লেখা হয়েছে, 5টা টপিকস সৃজনশীল এবং অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তড়িৎ বর্তনী 3 স্টার, বিল ক্যালকুলেশন এটাও 3 স্টার, আপেক্ষিক রোধ 3 স্টার, বাকিগুলো 2 স্টার। তো এরপর যে আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আপেক্ষিক রোধ আর রোধ এখানে লেখা আছে। অবশ্যই আপেক্ষিক রোধ আর রোধ এক বিষয় না, দুই বিষয়। তো আপেক্ষিক রোধ আলোচনা করবে আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক রোধ বলতে কি বোঝায় এবং রোধ বলতে কি বোঝায়, অবশ্যই দুটার ভিতরে একটা পার্থক্য অবশ্যই আছে। তো আপেক্ষিক রোধের সংজ্ঞাটা আমরা এভাবে দেব সূত্র থেকে। আপেক্ষিক রোধের সূত্রটা হচ্ছে এরকম, সিগমা ইজ ইকুয়াল টু আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু 1/সিগমা। আমরা এটাকে সিগমা বলবো আর এটাকে বলবো রো। রো ইজ ইকুয়াল টু 1/সিগমা। তো তোমরা দেখতে পাচ্ছ সিগমা এবং রো এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ এটা উপরে আছে এটা নিচে আছে, উপরে নিচে ব্যস্তানুপাতিক, উপরে উপরে সমানুপাতিক। যদি রোটা নিচে থাকতো তো অবশ্যই দুইটার সম্পর্ক সমানুপাতিক, এই সিগমাটা যদি উপরে থাকতো তো অবশ্যই সমানুপাতিক। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে এটাই বোঝাচ্ছে যে রো এর বিপরীত রাশি সিগমা এবং সিগমার বিপরীত রাশি রো। তাহলে আমরা এইভাবে বলবো যে এখানে সিগমা বলতে কি বোঝায়, এখানে সিগমা বলতে বোঝাচ্ছে তড়িৎ পরিবাহকত্ব। তড়িৎ পরিবাহকত্ব অর্থাৎ তড়িৎ পরিবাহকত্বের বিপরীত রাশি আপেক্ষিক রোধ। তাহলে সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে তড়িৎ পরিবাহকত্বের বিপরীত রাশিকে আপেক্ষিক রোধ বলা হয়, আবার আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহকত্ব বলা হয়। তো এই হিসাবে আমরা আপেক্ষিক রোধের একক বের করতে পারি এই সূত্র থেকে। অর্থাৎ এই সূত্র সংক্রান্ত এই সূত্রটা মুখস্থ থাকার ফলে এই সূত্র সংক্রান্ত অবজেক্টিভ পারা যাবে এবং সৃজনশীল সলভ করা যাবে। তো আমরা জানি রো এর আপেক্ষিক রোধ রো এর একক ওহম মিটার। আপেক্ষিক রোধ রো এর একক হচ্ছে ওহম মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করা যায় যে আমরা রো ইজ ইকুয়াল টু 1/সিগমা, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু
সূত্র আসতেছে 1/ρ। তাহলে আমরা যদি সিগমা অর্থাৎ তড়িৎ পরিবাহকত্বের একক বের করতে চাই, তাহলে রো অর্থাৎ আপেক্ষিক রোধের একক ওহম মিটার, আমরা এখানে এটার মান বসায় দিতে পারি। এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে ওহম মিটার হোল ইনভার্স 1, অর্থাৎ ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এটা কিসের একক বের হলো? তড়িৎ পরিবাহকত্ব সিগমা এর একক। আপেক্ষিক রোধ রো এর একক ওহম মিটার, এটা আমরা কিভাবে বের করলাম? তো বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তড়িৎ পরিবাহকত্ব সিগমা এর একক ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এরপর যে আমরা বের করব যে আপেক্ষিক রোধের একক ওহম মিটার, এটা কি হবে। তার আগে আমরা আপেক্ষিক রোধের একটা টেকনিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আপেক্ষিক রোধের একটা টেকনিকটা হচ্ছে এরকম: এক একটা উপাদানের, এক একটা পদার্থের আপেক্ষিক রোধ এক এক রকম। আমরা এটা মুখস্থ রাখতে পারি যে রোতা না, রোতে হচ্ছে রূপা, তাতে হচ্ছে তামা, তাতে হচ্ছে টাংস্টেন। এটা ডি ব্লক মৌল ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাতে হচ্ছে নাইক্রোম। নাইক্রোম একটা কেবল, এটা নিকেল এবং ক্রোমিয়াম দ্বারা গঠিত। তো বন্ধুরা, রূপার আপেক্ষিক তাপ হচ্ছে, টেকনিকটা এরকম যে 16, 17, 55, 100, 16, 17, 15, 100 সবগুলোর মধ্যে একটা করে দশমিক, 100-এর ভিতরে নাই, ওটা আবার দিয়ে, আর সবগুলোর সাথে 10 ইনভার্স 8, এখানেও 10 ইনভার্স 8, এইখানেও 10 ইনভার্স 8, এইখানেও 10 ইনভার্স 8। আর আপেক্ষিক রোধের একক ওহম মিটার, সবগুলোর সাথে ওহম মিটার, এখানেও ওহম মিটার, এখানেও ওহম মিটার, এখানেও ওহম মিটার। এটা অবজেক্টিভ আসতে পারে যে রূপার আপেক্ষিক রোধ কত, তামার আপেক্ষিক রোধ কত, আমরা এটা এইভাবে মুখস্থ রাখতে পারি। তো বন্ধুরা, এরপর যে আমরা আপেক্ষিক রোধের একক ওহম মিটার, এটা বের করব। যদিও এটা মুখস্থ রাখলে ভালো, মুখস্থ না থাকলেও সমস্যা নাই, এটা সূত্র থেকে বের করা যায়। তো এরপর যে আপেক্ষিক রোধ সংক্রান্ত একটা নতুন সূত্র আছে, সেটা হচ্ছে R = রোধের সূত্র। রোধ R = রোধ R = ρL/A। এখানে L হচ্ছে দৈর্ঘ্য, A হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া, রো L, ক্ষেত্রফল A, এটা পরিমিতিতে অবশ্যই আছে, ক্ষেত্রফল A = πr²। রোধ। আবার রোধ সংক্রান্ত আরেকটা সূত্র আছে, V = IR, ওহমস ল থেকে পাওয়া গেছে, এটা পূর্বোক্ত ক্লাসে আলোচনা করা হয়েছে। এখান থেকে R = পাওয়া যায় V/I। আমরা এটাকে এখানে বসাই দিতে পারি, V/I = ρL/πr²। এটা আরেকটা নতুন সূত্র। তো আমরা এই সূত্রটা থেকে আপেক্ষিক রোধ রো এর একক ওহম মিটার বের করব। এখান থেকে লেখা যায় R = ρL/, এখান থেকেও বের করা যায়, আবার এই সূত্র থেকেও বের করা যায় আপেক্ষিক রোধের একক ওহম মিটার। তাহলে এই সূত্র থেকে বের করি, তাহলে R = ρL/A, এখান থেকেও বের করা যাবে, কোনো সমস্যা নেই।
তাহলে রয়েল ইজ ইকুয়াল টু আর এ, বা রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। এখানে রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে ওহম মিটার। এটা হচ্ছে আপেক্ষিক রোধ রো এর একক। এটা একটা অবজেক্টিভ, জাস্ট মনে রাখার জন্য যে ক্যালকুলেশনটা আসলে এভাবে ছিল। তো বন্ধুরা, আশা করি আপেক্ষিক রোধ রো এর একক ওহম মিটার এটা পুরো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর যে আমরা চলে যাব তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু সূত্র আছে W ডিভাইডেড বাই T। এখানে ডব্লিউটা হচ্ছে কৃত কাজ অথবা ব্যয়িত শক্তি। তো বন্ধুরা, কৃত কাজের একটা সূত্র আছে, সেই কৃত কাজের সূত্রগুলো এখানে বসিয়ে দিলে আমরা আরো কয়েকটা সূত্র পাবো, সেটি হচ্ছে তড়িৎ ক্ষমতার সূত্র। আমরা কৃত কাজের নির্ণয়ের সূত্র জানি W ইকুয়াল টু VQ, আবার Q ইকুয়াল টু সূত্র জানি IT, তাহলে W ইকুয়াল টু VIT বের হলো। আবার আরেকটা সূত্র জানি ওহমস ল হতে V ইকুয়াল টু IR, সাথে আছে IT। এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে I স্কয়ার RT। এটা W কৃত কাজ বা ব্যয়িত শক্তি নির্ণয়ের আরেকটা সূত্র। তো বন্ধুরা, V ইকুয়াল টু সূত্র হচ্ছে IR, I ইকুয়াল টু সূত্র হচ্ছে V বাই R। যদি এটাকে আমরা এখানে I এর মান বসাই তাহলে আমরা VIT পেয়ে যাব। এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে মানটা বসাই তাহলে আসছে V স্কয়ার ডিভাইডেড বাই I স্কয়ার RT। VIT না, VIT আগে পাওয়া গেছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে V স্কয়ার T ডিভাইডেড বাই R। এটাও কৃত কাজ ব্যয়িত শক্তি নির্ণয়ের আরেকটা সূত্র। এখন W এর এই চারটা মান যদি আমরা তড়িৎ ক্ষমতার এই কৃত কাজে বসায় দিই তো অবশ্যই আমরা তড়িৎ ক্ষমতার নতুন নতুন আরো চারটা সূত্র পেয়ে যাব। তাহলে তড়িৎ ক্ষমতার সূত্র দাঁড়াচ্ছে এরকম: তড়িৎ ক্ষমতা P ইকুয়াল টু W বাই T, VQ বাই T, এটা এখান থেকে পাওয়া গেছে। আরেকটা হচ্ছে VIT ডিভাইডেড বাই, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে VI। আবার W ইকুয়াল টু I স্কয়ার RT যদি বসাই, I স্কয়ার RT ডিভাইডেড বাই T, এটাকে ক্যালকুলেশন করলে থাকতেছে I স্কয়ার R। আবার এই মানটা যদি বসাই W এর স্থলে এটা বসাই তাহলে আসতেছে V স্কয়ার T ডিভাইডেড বাই RT। এটা ক্যালকুলেশন করলে V স্কয়ার ডিভাইডেড বাই R। অর্থাৎ তড়িৎ ক্ষমতার সূত্র দাঁড়াচ্ছে এরকম: W বাই T, VQ বাই T, VI, I স্কয়ার R is equal to V স্কয়ার ডিভাইডেড বাই R। অর্থাৎ এই পাঁচটা সূত্র আমরা তড়িৎ ক্ষমতা থেকে পেয়েছি, যদিও এটা মেইন সূত্র ছিল। এটা আমরা ব্যয়িত শক্তি অথবা কৃত কাজ থেকে এই বক্সের সূত্রটা আমরা পেয়েছি, যদিও এই বক্স থেকে 2016 সালে এটা এসেছিল এসএসসি বোর্ডে। তো বন্ধুরা, আমরা এই ক্যালকুলেশনটা অবশ্যই মাথায় রাখবো, তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলো করতে আমাদের সহজ হবে। তো এরপর যে আমরা চলে যাব
তড়িৎ বর্তনী। তো বন্ধুরা, তড়িৎ বর্তনীতে যাওয়ার আগে আমরা রোধ নিয়ে আরেকটু আলোচনা করব। রোধ বলতে বোঝাচ্ছে রেজিস্ট্যান্স অর রেজিস্টর, অর্থাৎ রোধ মানে বাধাপ্রাপ্ত হওয়া। বাধাপ্রাপ্ত হওয়া অর্থাৎ তড়িৎ প্রবাহ চলাচলে বাধার সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমরা রোধ, সেটাই আমরা রোধ বলবো। তো এই রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমরা একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ রাখতে পারি। সেটা হচ্ছে এরকম, রোধ আর 4টি বিষয়ের উপর নির্ভর করে। টেকনিকটা ছিল এরকম যে LATE, লেট। লেট বলতে আমরা কি বোঝাচ্ছি, যদিও এর একটা অর্থ আছে দেরি করা, কিন্তু আমরা এটাকে ওইভাবে না নিয়ে এলতে আমরা দৈর্ঘ্য বুঝবো, লেন্থ, আর এতে আমরা এরিয়া, ক্ষেত্রফল বুঝবো, আর টিতে আমরা টেম্পারেচার, তাপমাত্রা বুঝবো, ইতে আমরা এলিমেন্টস অর্থাৎ উপাদান বুঝবো। অর্থাৎ এই 4টি বিষয়ের উপর রোধ নির্ভর করে। রোধ কতটুকু হবে, তড়িৎ প্রবাহে কতটুকু বাধাপ্রাপ্ত হবে, সেটা দৈর্ঘ্য, কেবল অর্থাৎ তারের দৈর্ঘ্য, তারের ক্ষেত্রফল, তাপমাত্রা এবং ওই তারটা কিসের তৈরি, সেটার উপরে রোধটা নির্ভর করবে। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব তড়িৎ বর্তনীতে। তো বন্ধুরা, বর্তনী বলতে আমরা কি বুঝি? সবার উপরে লেখা আছে সার্কিট। তো সার্কিট মানেই বর্তনী, অর্থাৎ চলতড়িতের এই বর্তনী বলতে আমরা বুঝবো যে তড়িৎ প্রবাহ চলা সম্পূর্ণ পথকে বর্তনী বলে। অর্থাৎ তড়িৎ প্রবাহ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটাই হচ্ছে বর্তনী। তো বর্তনী থেকে আমরা সমবায়ের ক্যালকুলেশনটা নিয়ে আসবো। যে সমবায় বলতে আমরা কি বুঝি, এটা জাস্ট একটা সংজ্ঞা ছিল। সমবায় বলতে আমরা এরকম বুঝবো যে আমাদের যে বাসা বাড়ি আছে সেখানে যে কারেন্ট চলাচল করে সেটা কি সমান্তরাল সমবায়, নাকি শ্রেণী সমবায়, নাকি মিশ্র সমবায়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতে পারবে যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ চলাচলের সিস্টেমটা, সেখানে অনেকগুলো সুইচ থাকে এবং এক একটা সুইচ এক একটা সিস্টেমের সাথে সংযুক্ত অবস্থায় বিদ্যমান থাকে। তো বন্ধুরা, শ্রেণী সমবায় বলতে এটা বুঝবো যে শ্রেণী সময়ে কারেন্ট চলাচলের রাস্তা একটা থাকবে, যে একটা সুইচে চাপ দিলে সবগুলোই ক্লোজ হয়ে যাবে, লাইট, ফ্যান, টিভি ইত্যাদি বন্ধ হয়ে যাবে। আর সমান্তরাল সমবায় এটা বুঝবো যে সবগুলোর সুইচ আলাদা আলাদা থাকবে, টিভির সুইচ আলাদা থাকবে, ফ্যানের সুইচ আলাদা থাকবে, ফ্রিজের সুইচ আলাদা থাকবে, এরকম। ওইগুলো হচ্ছে সমান্তরাল সমবায়। তো সমবায় আসলে 3 প্রকার। এটা হচ্ছে শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়, আরেকটা হচ্ছে মিশ্র সমবায়। তো বন্ধুরা, এরপর আমরা শ্রেণী সমবায় নিয়ে একটু আলোচনা করব। শ্রেণী সমবায় বলতে আমরা কি বুঝি? শ্রেণী সমবায়ের সংজ্ঞাটা ছিল এরকম যে 2 বা ততোধিক রোধের মধ্যে, যেমন এখানে এরকমটা দেওয়া যায়। বন্ধুরা, তোমরা দেখে থাকবে এখানে 3টি রোধ আছে, তার চেয়ে বেশি থাকতে পারে, একাধিক রোধ ধরা যায়। এটা বোঝার আগে আমরা
একটা সাইড নোট দিব এরকম যে, তো বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে এটা একটা উপাদান, যে রোদ একটা উপাদান। উপাদান বলতে আমরা কি বুঝি? রোদ, ব্যাটারি, ধারক, সুইচ ইত্যাদি, এগুলোকে আমরা উপাদান বলবো। তো শ্রেণী সমবায় সিস্টেমটা এরকম যে আমরা একটা নোটবুক দিব, নোটবুকটা ছিল এরকম যে উপাদান পাওয়ার পূর্ব পর্যন্ত বিন্দু একই থাকবে। এই সিস্টেমগুলো মনে রাখলে আমরা শ্রেণী সমবায়টা অতি সহজে সলভ করতে পারবো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এরকম যে উপাদান পাওয়ার পর বিন্দু পরিবর্তিত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা 4টা রোধ আছে এখানে কোনো উপাদান নেই, এখানে কোনো ব্যাটারি নেই, ধারক নেই, সুইচ নেই, রোধ নেই। তো এই পয়েন্টটার আমরা নাম দেব এ, এখানেও এ, কারণ এখানে কোনো উপাদান নেই, এইখানেও এ, এখানে কোনো উপাদান নেই। যদি এই শর্তগুলো মেনে চলে কোনো একটা সার্কিট বা বর্তনী, তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এখানে আমরা উপাদান পেয়ে ফেলছি, অর্থাৎ এখানে পয়েন্ট পরিবর্তিত হয়েছে। এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে কোনো উপাদান নেই, এটাও বি, এটাও বি, এখানে উপাদান আছে, এটা সি, এখানেও সি, এখানে উপাদান, এখানে আছে ডি, এটাও ডি, এখানে উপাদান, এখানে আছে ই, এখানেও ই। তো বন্ধুরা আমরা এই শ্রেণী সমবায় আরো সহজে চিনতে পারি। চেনার উপায়টা হচ্ছে এরকম যে তড়িৎ প্রবাহ আই, কারেন্ট চলাচলের রাস্তা একই, তড়িৎ প্রবাহ আই, চলাচলের রাস্তা একটি। অর্থাৎ এখানে যদি আমরা কারেন্ট চালনা করি, তাহলে এই রোধের প্রান্তে এখানে কারেন্ট আই থাকবে, এখানেও আই থাকবে, এখানেও আই, এখানেও আই, এইখানেও আই। যদি এটাকে আমরা R1 রোধ দিই, এটা R2, এটা R3, এটা R4, অর্থাৎ সবগুলো রোধের মধ্যে দিয়ে কারেন্ট পরিবর্তিত হয়নি, কারেন্ট একই আছে। 2 নম্বর পয়েন্ট আমরা এভাবে দিতে পারি, তড়িৎ প্রবাহ আই অপরিবর্তিত থাকবে, তো বন্ধুরা চলাচলের রাস্তায় কি এখানে যে পরিমাণ কারেন্ট আছে, একটা রাস্তা দিয়েই ঠিক সেই পরিমাণ কারেন্ট বাধাপ্রাপ্ত হওয়ার পর এই ই প্রান্তে চলে এসেছে। কারেন্ট হ্রাস বৃদ্ধি পায়নি, রোধ মানে বাধাপ্রাপ্ত হওয়া, এখানে কারেন্ট বাধাপ্রাপ্ত হয়েছে, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকটা রাস্তায় বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু কারেন্ট কম বেশি হয়নি, কারেন্ট ঠিক আই পরিমাণই এক্ষেত্রে প্রবাহিত হয়েছে। তো বন্ধুরা শ্রেণী সমবায়ে আমরা একটা সূত্র নিতে পারি যে এই রোধের তুল্য রোধ কত। যদি আমরা তুল্য রোধ বের করি, তাহলে আমরা এটা এভাবে বের করতে পারি যে RS = R1 + R2 + R3 + R4। যেহেতু 4টা রোধ এখানে আছে, আরো বেশি থাকলে প্লাস ডট RN পর্যন্ত। তো বন্ধুরা RS দ্বারা আমরা শ্রেণী সমবায়ে তুল্য রোধ বুঝবো। রেজিস্ট্যান্স অফ সিরিজ = এই সবগুলো রোধের নেট মান হচ্ছে রেজিস্ট্যান্স অফ সিরিজ। তো এই সবগুলো রোধের মান উল্লেখ থাকবে, সেই মানগুলো একসাথে সমষ্টির আকারে প্রকাশ করলে আমরা যে রোধটা পাবো সেটা হচ্ছে এই রাস্তার মোট রোধ বা মোট রেজিস্টর।
তো বন্ধুরা আশা করছি যে তোমরা শ্রেণীর সময় তুলো রোধ নির্ণয়ের বিষয়টা অবশ্যই পরিষ্কার হয়ে গেছে। এরপর যে আমরা সমান্তরাল সমবায় নিয়ে একটু আলোচনা করব। সমান্তরাল সমবায় বলতে আমরা কি বুঝি? সমান্তরাল সমবায় মানে আরপি দ্বারা আমরা এটা বুঝবো রেজিস্ট্যান্স অফ প্যারালাল, অর্থাৎ সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। এটা একটা সূত্র আছে 1/rp = 1/r1 + 1/r2 + 1/r3। যদি আরো রোধ থাকে প্লাস ডট দিয়ে 1/rn পর্যন্ত। এটাকে আমরা আরেকভাবে ক্যালকুলেশন করতে পারি। rp ইনভার্স 1 = rn ইনভার্স 1 প্লাস r2 ইনভার্স 1 প্লাস r3 ইনভার্স 1 প্লাস ডট দিয়ে rn ইনভার্স 1। তো বন্ধুরা, আসলে সমান্তরাল সমবায় বলতে আমরা কি বুঝি? সমান্তরাল সমবায় হচ্ছে এরকম যে দুই বা ততোধিক রোধের প্রান্তবিন্দুগুলো একটি সাধারণ বিন্দুতে এবং আদি বিন্দুগুলি অপর একটি সাধারণ বিন্দুতে অবস্থিত থাকলে তখন তাকে আমরা সমান্তরাল সমবায় বলবো। অর্থাৎ দুই বিন্দুর মধ্যে একাধিক রোধ থাকলেই সমান্তরাল সমবায়, অথবা তড়িৎ প্রবাহ চলাচলের রাস্তা একাধিক হলেই সমান্তরাল সমবায়। তো বন্ধুরা, আমরা এটাকে গাণিতিক ব্যাখ্যায় প্রকাশ করব এরকম যে এখানে একটা সিস্টেমে 3টা রেজিস্টর আছে। এটার নাম দিলাম আমরা এ পয়েন্ট, এটার নাম দিলাম আমরা বি পয়েন্ট। কি জন্য বি পয়েন্ট নাম দিলাম? এখানে কোনো উপাদান নেই। আমরা আগেই বলেছি উপাদান পাওয়ার পূর্ব পর্যন্ত বিন্দু একই থাকে। তাহলে এটার নাম এ, এটার নাম এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানে এ। তো বন্ধুরা, অবশ্যই তোমরা খেয়াল করবে যে এই রোধের পূর্ব পর্যন্ত বিন্দু অপরিবর্তিত থাকছে। এ পয়েন্টের পরবর্তীতে আমরা একটা উপাদান পেয়ে ফেলছি, একটা রোধ আছে। এই রোধটার নাম দিলাম R1, এটা R2, R3। যেহেতু আমরা উপাদান পেয়ে ফেলছি তাহলে এটার নাম বি, কারণ উপাদান পাওয়ার পর বিন্দু পরিবর্তিত হয়। এটার নাম বি, এটার নাম বি, এখানেও বি। এখানে এ ছিল, এখানে উপাদান আছে, অর্থাৎ এটা বি, এটাও বি, এটা বি তো আছে, এখানেও বি। এখানে এ পয়েন্ট আছে, এখানে আবার উপাদান পেয়ে ফেলছি R3 রোধ, তাহলে এখানে বি, এখানেও বি, এই পাশে বি আছে। অর্থাৎ এই এ পয়েন্ট দিয়ে যদি আমরা কারেন্ট পরিচালনা করি তাহলে এই কারেন্টটা 3টা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। R1, R2 এবং R3 এর মধ্যে দিয়ে বের হয়ে বি পয়েন্টে আবার মিলিত হয়ে এই বি পয়েন্টে এই দিকে বের হয়ে যাবে। অর্থাৎ 3টা রাস্তা দিয়ে 3 ভাবে কারেন্ট বের হবে, কারণ 3টা রাস্তার রোধের মান 3 রকম, R1, R2, R3। তাহলে আমরা ধরে নিব R1 রোধ দিয়ে I1 কারেন্ট প্রবেশ করেছে, R2 দিয়ে I2 পরিমাণ কারেন্ট প্রবেশ করেছে, R3 দিয়ে I3 পরিমাণ কারেন্ট প্রবেশ করেছে। I1, I2, R3 তিনটি রাস্তা দিয়ে একটা পয়েন্ট বি বিন্দু দিয়ে মিলিত হয়ে I1 প্লাস I2 প্লাস I3 = I কারেন্ট এই বি পয়েন্ট দিয়ে এই দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা সমান্তরাল সিরিজ এটা আমরা বুঝতে পারলাম। এখান থেকে আমরা লিখতে পারি যে এই বি পয়েন্টে কারেন্ট কত, সেটা হচ্ছে IB = I1 প্লাস I2 প্লাস I3। তো এখান থেকে আমরা রেজিস্টর বের করতে পারি 1/rp = 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। যেহেতু আর নেই, এই পর্যন্ত এটা ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই সমান্তরাল সমবায়টা চেনার একটা উপায় আছে, সেটা আমি আগেও আলোচনা করেছি। এরপর যে আমরা দেখব যে সমান্তরাল সমবায়ে কারেন্ট চলাচলের
বিষয়টা নিয়ে আমরা আরেকটু খেয়াল করব। তো বন্ধুরা খেয়াল করো, সমান্তরাল সমবায় চেনার উপায়। এক নাম্বার হচ্ছে কারেন্ট আই পরিবর্তিত হবে। আগেই বলেছিলাম যে শ্রেণী সমবায়ে কারেন্ট আই পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে, কিন্তু সমান্তরাল সমবায়ে কারেন্ট আই পরিবর্তিত হবে। যে এখানে পরিবর্তন হয়ে I1, I2, I3, এই আই কারেন্ট তিনটা রাস্তা দিয়ে তিন রকমের কারেন্ট প্রবাহিত হয়ে বি পয়েন্টে আবার সবগুলো মিলিত হয়ে আই বি রাস্তা দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবেশ করেছিল, আবার আই পরিমাণ কারেন্ট কি বের হয়ে গেছে। 2 নম্বর পয়েন্টে তড়িৎ প্রবাহ আই চলাচলের রাস্তা একাধিক হবে। তড়িৎ প্রবাহ আই চলাচলের রাস্তা একাধিক হবে। তো বন্ধুরা আমি আশা করছি অবশ্যই তোমরা এই সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয়ের বিষয়টা অবশ্যই ক্লিয়ার। তো এই বিষয়ে কোনো প্রবলেম বা সমস্যা থাকলে আমাকে লাইভ কমেন্টসে এসে জানিয়ে দিতে পারো, আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটা সংশোধন করে দিব। তো এরপর যে আমরা এখানে যে সূত্রটা দেখা যাচ্ছে এটাকে আমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারি, এটা আগেই দেওয়া আছে। তো সমান্তরাল সমবায় যদি এটা অবজেক্টিভ আসে, তো এত বড় একটা ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে ক্যালকুলেশন করলেও সমস্যা নেই, তবে একটা ভুল হওয়ার আশঙ্কা যদি তোমরা মনে করো তাহলে একটা শর্টকাট টেকনিক আছে অবজেক্টিভের ক্ষেত্রে, সেটা সৃজনশীলে অ্যাপ্লাই করা যাবে না। তো অবজেক্টিভের ক্ষেত্রে আমরা সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয়ের সিস্টেমটা আমরা এখানে আলোচনা করব। এটা ছিল এরকম যে এখানে তিনটা রাস্তা আছে, এটা দিন নাম দিলাম আমরা R1, এটা R2, এটা R3। সমান্তরাল সমবায়ে R1, R2, R3 না দিয়ে আমরা ধরে নিলাম সবগুলো রোধই R, অর্থাৎ সমমানের রোধ। তাহলে সমমানের রোধের ক্ষেত্রে এটা একটা অবজেক্টিভ, আবার এটা অবজেক্টিভের ক্ষেত্রে টেকনিকটা অ্যাপ্লাই করা যায়, এটা সৃজনশীলে অ্যাপ্লাই করা যাবে না। সমমানের রোধের ক্ষেত্রে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব, যে সমান্তরাল সমবায় তুল্য রোধের ক্ষেত্রে সমমানের রোধ থাকতে হবে, আর সমমানের রোধ থাকলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে। তবে এটা এই সূত্র দিয়েও সলভ করা যায়, যে 1/Rp = 1/R1 + 1/R2 1/R3, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যায়। আবার যদিও এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, যদিও এটা একটা টেকনিক। সমমানের রোধের ক্ষেত্রে তুল্য রোধ Rp = R/N, এখানে N হচ্ছে রোধের সংখ্যা, তাহলে যদি প্রশ্ন করা হয় যে এই সার্কিটে তুল্য রোধ Rp = হোয়াট, তাহলে আমরা এভাবে এটা সলভ করতে পারি। রোধ সবগুলো R এর জন্য একটা R, আর এখানে রোধ তিনটা, এই জন্য N এর মান 3, অর্থাৎ Rp = R/3, এটাই হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ। এটা যদি আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটাই আসবে, আমরা এটা চেক দিতে পারি। এই সূত্রটা সৃজনশীলে অ্যাপ্লাই করা যাবে না, এটা অবজেক্টিভের ক্ষেত্রে এবং সমমানের রোধের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব, আর অসমান রোধের ক্ষেত্রে আমরা এই মেইন সূত্রটা প্রয়োগ করব। তো এই সূত্র অনুযায়ী যে এটা করি তাহলে কি আসতেছে 1/Rp = 1/R1, R1 এর মান R, এখানে R2 এর মান R প্লাস R3 এর মান এটাও R। এটাকে যদি আমরা লসাগু নেই তাহলে আসতেছে 3/R, অর্থাৎ 1/Rp। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে
আর পি ইজ ইকুয়াল টু আর বাই 3। অর্থাৎ আমরা সমমানের রোধের ক্ষেত্রে এই মেইন সূত্র দিয়ে আর পি ইজ ইকুয়াল টু আর বাই 3 পেয়েছি, আর টেকনিক দিয়েও আর বাই 3 পেয়েছি। যদি এই ক্যালকুলেশনটা সহজ, এই জন্য আমরা অবজেক্টিভের ক্ষেত্রে সমমানের রোধের জন্য তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব, আর সৃজনশীলের ক্ষেত্রে মেইন সূত্র দিয়ে অ্যাপ্লাই করব, সেটা সমমান আর অসমান রোধের ক্ষেত্রেও প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করি তোমরা সমান্তরাল সমবায়টা অবশ্যই বুঝতে পেরেছ। তো এর পরবর্তীতে যেটা আসবে সেটা মিশ্র সমবায়, সেখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় উভয়ই থাকবে, এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে মিশ্র সমবায় এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা।